হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর থেকে যে চ্যাপ্টারটি তোমাদের প্রথমে দেওয়া আছে তার নাম হলো এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945. This chapter belongs to fiction. What is meant by the word fiction? The word fiction means imaginary power, imaginary incident you may tell. This fiction was written by Kailash Chandra Datta. Today I shall discuss about a journal of 48 hours of the year 1945, summary and introduction. On the next class, I shall discuss line by line text analysis with Bengali meaning and English explanation. About the author, I shall discuss. Kailash Chandra Datta was a prominent Indian writer. একজন প্রভাব বিস্তারকারী ভারতীয় লেখক ছিলেন। He was a renowned Indian writer. তিনি একজন স্বনামধন্য লেখক হিসেবে পরিচিত ছিলেন। He was a social activist. তিনি ছিলেন একজন সামাজিক কর্মী who lived, যিনি বাস করতেন during the 19th century. ঊনবিংশ শতাব্দীর সময় এই ভারতবর্ষের তিনি একজন বাসিন্দা ছিলেন। born in India, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। এই কৈলাশ চন্দ্র দত্ত was deeply influenced. কৈলাশ চন্দ্র দত্ত গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন by the political and social condition of colonial India. যখন ব্রিটিশরা ভারতবর্ষে রাজ করত, তাদের রাজনৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে অত্যন্ত কৈলাশ চন্দ্র দত্ত প্রভাবিত হয়েছিলেন। বেসিক্যালি কৈলাশ চন্দ্র দত্ত could not tolerate about the aggressive torture of the British Raj in India. It was intolerable of the author Kailash Chandra Datta. He became known for his outspoken advocacy for Indian independence. তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিলেন। He wanted to deprive our country, India, from the British Raj in 19th century. ঊনবিংশ শতাব্দীর সময়কালীনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্তি করার জন্য যথেষ্ট সক্রিয় ভূমিকায় তিনি অংশগ্রহণ করেছিলেন। I shall not enter about the details background of the author Kailash Chandra Datta. This video may be longest, so I shall enter about the main introduction of this fiction, a journal of 48 hours of the year 1945. A journal of 48 hours of the year 1945. ফিকশনের অন্তর্গত এই প্রবন্ধটি একটি অত্যন্ত জনপ্রিয় প্রবন্ধ কৈলাশ চন্দ্র দত্তের। When did this essay, a journal of 48 hours of the year 1945, publish on? As a short questions will come, maybe. তাহলে this essay firstly published in the Calcutta Literary Gazette in 1835. This essay, এই প্রবন্ধটি vividly depicts
প্রাণবন্তভাবে বা খোলামেলাভাবে তুলে ধরা হয়েছে। ডিপিক্টস, একটি চিত্রের মধ্যে প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে বাই কৈলাসচন্দ্র দত্ত, কৈলাসচন্দ্র দত্তের দ্বারা। এ ফিকশনাল রিবিলিয়ন, একটি কাল্পনিক বিদ্রোহ এগেনস্ট ব্রিটিশ রুল। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে একটি কাল্পনিক বিদ্রোহ ঘোষিত করা হয়েছে একটি চিত্রের মাধ্যমে কৈলাসচন্দ্র দত্তের দ্বারা। এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 প্রবন্ধটিতে রিফ্লেক্টিং, যেটা প্রতিফলিত হয়েছে, দ্য অথর্স বিলিভ ইন দ্য নেসেসিটি অফ রেসিস্টেন্স এগেনস্ট অপারেশন। অপারেশন মিনস হচ্ছে বিরোধিতা। তিনি একটি সংগঠিত সভা আয়োজন করেছিল এই চ্যাপ্টার মধ্য দিয়ে। কৈলাসচন্দ্র দত্ত was taking an important role to oppress against the British Raj as the British established their colony in India in the 19th century. This is an introduction of this essay, a journal of 48 hours of the year 1945. এরপর আমরা এই প্রবন্ধটির যে মেন সামারি সেটা আলোচনা করব। সামারি অফ দ্য এসে, এ জার্নাল অফ দ্য সামারি অফ দ্য এসে, এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945। এ জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 by Kailaschandra Datta, published in the Calcutta Literary Gazette on June 6, 1835. আগেই তোমাদেরকে বলেছিলাম 1835 সালের 6 জুন ক্যালকাটা লিটারারি গেজেটে প্রকাশিত কৈলাসচন্দ্র দত্তের একটি জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার 1945 ইজ এ ফিকশনাল ন্যারেটিভ। এটি একটি কাল্পনিক কাহিনী। তাহলে এই প্রবন্ধটি একটি কাল্পনিক কাহিনী, দ্যাট ড্রামাটাইজেস, যেটা নাটকীয়ভাবে আখ্যায়িত করা হয়েছে, অ্যান ইমাজিনড রিবেল, একটি কাল্পনিক বিদ্রোহ হিসাবে। কাদের বিরুদ্ধে? না, এগেনস্ট ব্রিটিশ কলোনিয়াল রুল, উপনিবেশিক ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটি কাল্পনিক বিদ্রোহকে নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে ইন ইন্ডিয়া, ভারতবর্ষের। দ্য এসে বিগিনস, এই প্রবন্ধটা শুরু হয়েছে উইথ অ্যান ইভোকেটিভ কোট, একটি উদ্ধৃতাংশ মন্তব্য দিয়ে। কার মন্তব্য সেটি? ফ্রম জুনিয়াস ব্রুটাস। আমরা টেক্সটের মধ্যে পাবো জুনিয়াস ব্রুটাসকে। তাহলে অ্যাবাউট দ্য ইম্পারেটিভ অফ অ্যাসার্টিং লিবার্টি ডেসপাইট দ্য রিস্ক অফ ডেথ। মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও, মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাধীনতা জাহির করার অপরিহার্য সম্পর্কে তিনি একটি কাহিনী তুলে ধরেছেন। সেটিং দ্য টোন ফর দ্য থিমস অফ রেসিস্ট্যান্স অ্যান্ড রিবেলিয়ন। অ্যাকচুয়ালি এই প্রবন্ধটাকে একটি প্রতিরোধ এবং বিদ্রোহের মধ্য দিয়ে এর মূল বিষয়বস্তুটাকে স্থাপন করা হয়েছে। তাহলে এই প্রবন্ধটি বা গল্পটি বর্ণনা দেয়, ডেসক্রাইবস দ্য স্টোরি, ডেসক্রাইবস, এই গল্পটি বর্ণনা দেয় দ্য অপ্রেসিভ কন্ডিশন, একটি বিদ্রোহমূলক অবস্থা আন্ডার ব্রিটিশ রুল, ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীনে একটি বিদ্রোহমূলক অবস্থান এই গল্পটি বর্ণনা করে। মানে হাউ ডিড দ্য ব্রিটিশ এম্পায়ার had reigned in India, how did the British Emperor torture in India, that a beautiful picture have been penetrated through this essay by Kailaschandra Datta as a Indian author, characterized by widespread। মানে কৈলাসচন্দ্র দত্ত ছড়িয়ে দিয়েছিলেন
ব্রিটিশদের যে চারিত্রিকগত বৈশিষ্ট্যগুলো, ব্রিটিশদের যে অত্যাচার ভারতীয়দের প্রতি, তার চিত্রটিকে সারা ভারতবর্ষে লেখক ছড়িয়ে দিয়েছিলেন। ভায়োলেন্স অ্যান্ড ইনজাস্টিস, ব্রিটিশদের যে হিংস্রতা, ব্রিটিশদের যে অবিচার ভারতীয়দের প্রতি, তারই একটি চিত্র এই প্রবন্ধের মধ্যে তুলে ধরা হয়েছে। দ্যাট হ্যাভ স্পার্ক, যেটা প্রসারিত করা হয়েছে রিভলিউশনারি ফার্ভার, একটি বিপ্লবী আন্দোলন হিসাবে অ্যামং দ্য ইন্ডিয়ান পপুলেস। ভারতীয়দের জনগণের মধ্যে ব্রিটিশদের যে অবিচার, ব্রিটিশদের যে হিংস্রতা, সেই হিংস্রতার বিষয়বস্তুটি একটি বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের অত্যাচারের কাহিনীটিকে তিনি প্রকাশিত করেছেন একটি কাল্পনিক রূপরেখার মধ্য দিয়ে এই প্রবন্ধের মধ্যে। হু ইজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ দিস এসে? এই প্রবন্ধের প্রধান চরিত্র কোনটি? ভুবন মোহন, এই ইয়ং, একজন যুবক, এলোকুয়েন্ট প্যাট্রিয়ট এবং সাহসী দেশপ্রেমিক, বাকপটু দেশপ্রেমিক, অত্যন্ত সাহসী দেশপ্রেমিক, যার নাম ভুবন মোহন। যদিও এই ভুবন মোহন নামক চরিত্রটি লেখকের একটি কাল্পনিক চরিত্র এবং এই চরিত্রটি এই প্রবন্ধের প্রধান চরিত্র। র্যালিজ হিজ ফেলো কান্ট্রিম্যান টু রাইজ এগেইনস্ট দ্য ব্রিটিশ। র্যালিজ হিজ ফেলো কান্ট্রিম্যান, এই ভুবন মোহন একজন যুবক সাহসী দেশপ্রেমিক, যিনি তার সমস্ত অনুগামীদের নিয়ে একটি সমাবেশ তৈরি করেছিলেন। টু রাইজ, গর্জে উঠতে, কাদের বিরুদ্ধে? এগেইনস্ট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে। স্পেসিফিক্যালি এই ভুবন মোহন যে চরিত্রটি, হু ইজ দ্য চিফ লিডার, উই মে টেল, উই মে স্পিক, হু হ্যাড ইভোক, যে যিনি আহ্বান করেছিলেন টু রাইজ, গর্জে উঠতে, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ রাজ, ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে এই ভুবন মোহন ওয়াজ টার্গেটিং, ভুবন মোহন লক্ষ্য রেখেছিলেন দ্য ডেসপাইজড ভাইসরয়, যার নাম লর্ড ফেল বাচার। তিনি একজন ঘৃণিত ব্যক্তি, ব্রিটিশ ব্যক্তি, একজন ঘৃণিত, অত্যন্ত নিকৃষ্ট মানের ব্যক্তি, একজন কিলারের মতো তার ব্যবহার। একজন এই লর্ড ফেল বাচার ওয়াজ এ ভেরি ট্রিমেন্ডাস ভায়োলেন্ট ক্যারেক্টার অফ দ্য ব্রিটিশ পিপল। ব্রিটিশদের সমগ্র লোকেদের থেকে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে লর্ড ফেল বাচার, হু ওয়াজ এ ভেরি ক্রুশিয়াল, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর, who can never be conflicted, to torture, to create the violence on Indians. ভারতীয়দের উপর অত্যাচার, হিংস্রতা, যে জাগরণ, ভারতীয়দের উপর যে হিংস্রতা এবং অত্যাচারের যে সীমা, সেই সীমা লঙ্ঘন করে অত্যাচার করত ভারতীয়দের উপর। কে? এই লর্ড ফেল বাচার। A secret meeting of the rebels in Calcutta North-Eastern suburbs is vividly depicted. A secret meeting of the rebel in Calcutta North-Eastern suburbs is vividly depicted. তাহলে একটি গোপন মিটিং, বিদ্রোহ করার জন্য একটি গোপন মিটিং আয়োজন করা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। কোথায়? ইন ক্যালকাটাস নর্থ ইস্টার্ন সিউবার্বস, কলকাতার উত্তর পূর্বের শহরতলিতে। ইজ ভিভিডলি ডিপিক্টেড, সেই চিত্রটাকেই প্রাণবন্তভাবে তুলে ধরা হয়েছে এই প্রবন্ধে। হোয়ার, যেখানে ভুবন মোহন অ্যান্ড আদার লিডার্স স্টিরড দ্য ক্রাউড, যেখানে ভুবন মোহন এবং ভুবন মোহনের যারা সঙ্গী সাথী, যারা অন্যান্য নেতারা ছিলেন, তারা একসঙ্গে ভিড় জমিয়ে আন্দোলন শুরু করেছিল। উইথ ইম্প্যাশন স্পিচ, একটি আবেগপ্রবণ বক্তব্য দিয়ে অ্যাবাউট দেয়ার সাফারিংস, তাদের কষ্টের কথা তুলে ধরেছিল, অ্যান্ড দ্য নিড ফর লিবারেশন, এবং তাদের যে স্বাধীনতার প্রয়োজন। তাহলে ভুবন মোহন এবং আরো অন্যান্য নেতা একসঙ্গে, এক সহযোগে একটি আন্দোলনের ডাক দিয়েছিল এবং ওই আন্দোলনের মধ্যে তাদের দাবি ছিল
ভারতবর্ষের স্বাধীনতার প্রয়োজন, নিড ফর লিবারেশন অ্যান্ড টু সলভ, টু রিলিজ ফ্রম দ্য সাফারিংস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। অ্যাজ দ্য মিটিং প্রোগ্রেসেস, যেহেতু এই সভার উন্নতি ঘটতে শুরু করেছিল, ব্রিটিশ ট্রুপস ইন্টারাপ্ট, তখন ব্রিটিশরা বুঝতে পারছে যে ঘটনাটা বেসামাল হয়ে যেতে পারে। হয়তো ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে এই আন্দোলন একটি ভয়ঙ্কর আন্দোলন হতে চলেছে, সেই জন্য ব্রিটিশরা সেই সভাকে বানচাল করার চেষ্টা করেছিল। ব্রিটিশ ট্রুপস ইন্টারাপ্ট, এই ব্রিটিশরা, ট্রুপস বলতে এখানে ব্রিটিশ সোলজার্সরা, ব্রিটিশ সেনারা বাধা দিয়েছিল, সো দ্যাট যাতে করে ভুবন মোহন অ্যান্ড আদার লিডার্স স্টপ দেয়ার মিটিং প্রোগ্রেস। মানে ব্রিটিশ ওয়াজ লিডিং, ব্রিটিশরা চালিত করেছিল টু এ ফিয়ার্স ব্যাটেল, একটি হিংস্র যুদ্ধ স্থাপন করতে, বিটুইন দ্য পুয়ারলি আর্ম রিবেলস। ব্রিটিশ ওয়াজ লিডিং, ব্রিটিশরা চালিত করেছিল টু এ ফিয়ার্স ব্যাটেল, একটি হিংস্র যুদ্ধ, বিটুইন দ্য পুয়ারলি আর্ম রিবেলস অ্যান্ড দ্য ওয়েল ইকুইপড ব্রিটিশ সোলজার। তাহলে ব্রিটিশরা একটি হিংস্র যুদ্ধ স্থাপন করেছিল কাদের মধ্যে? যারা ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত এবং ওয়েল ইকুইপড ব্রিটিশ সোলজার, এবং যন্ত্রপাতির দিক থেকে প্রস্তুতকারী উন্নত যন্ত্রপাতি, মানে যুদ্ধের যে যন্ত্রপাতি, ব্রিটিশ সেনাদের সাথে এই বৈপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত ভারতীয় সেনাদের মধ্যে একটি হিংস্র বিবাদ ঘটিয়েছিল। কারা? ব্রিটিশরা। ডেসপাইট দেয়ার ভ্যালু, তাদের এই বীরত্ব থাকা সত্ত্বেও, দ্য রিবেল সাফার সিগনিফিক্যান্ট লসেস, বিদ্রোহ অর্থাৎ যারা ভারতীয় বৈপ্লবিক আন্দোলনের সদস্য ছিল সেই সদস্যরা অত্যন্ত কষ্ট পায়। সিগনিফিক্যান্ট লসেস, তাদের মধ্যে অনেকের জীবন হারিয়েও যায়। বাট ম্যানেজ টু ফোর্স, কিন্তু ভারতীয় সেনারা অর্থাৎ যারা ভারতীয় আন্দোলন অর্থাৎ ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা ব্রিটিশদের কাছে মাথা নত করেনি। ম্যানেজ টু ফোর্স দ্য ব্রিটিশ, কিন্তু এই ইন্ডিয়ান যারা রিবেলিয়ন ছিল, যারা ইন্ডিয়ান সেনা ছিল, তারা কিন্তু, মানে সেনা বলতে ভারতীয়দের যারা প্রতিবাদী বা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এদেরকেই সেনা বলা হচ্ছে, ব্রিটিশদেরকে বাধ্য করেছিল টু রিট্রিট টেম্পোরারি, ক্ষণস্থায়ীভাবে চলে যেতে। ব্রিটিশদেরকে ক্ষণস্থায়ীভাবে পিছু হটতে বাধ্য করেছিল এই ভারতীয় বৈপ্লবিক আন্দোলনের সদস্য, নেতা এবং ভুবন মোহন তো চিফ লিডার, তিনি তো ছিলেন এই দলে। The narrative then shifts to the government house, এই কাহিনীটি যখন গভর্নমেন্ট হাউসে স্থানান্তরিত হয়, হোয়ার, যেখানে লর্ড ফেল বাচার, অ্যালার্মড বাই দ্য রিবিলিয়ন, যেখানে লর্ড ফেল বাচার এই বিদ্রোহীদের দ্বারা একটু সতর্ক হয়। লর্ড ফেল বাচার যে অত্যন্ত একজন নৃশংসকারী ব্যক্তি, একজন খুনিও বলা চলে, নিষ্ঠুর ব্যক্তি। অর্ডার, লর্ড ফেল বাচার অর্ডার্স, আদেশ করে, স্ট্রিক্ট মেজার, কঠোরভাবে দমন পীড়ন করতে, যারা আন্দোলনের সঙ্গে, যারা রিবেলিয়ন ছিল, যারা ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকে যাতে কঠোরভাবে দমন করা হয় তার আদেশ তিনি দিয়েছিলেন। টু সিকিউর ব্রিটিশ কন্ট্রোল, যাতে ব্রিটিশদের নিয়ন্ত্রণ সুরক্ষিত থাকে। দ্য ব্রিটিশ মিডিয়া ডাউন প্লেস দ্য কনফ্লিক্ট, ব্রিটিশদের যে মিডিয়া ছিল, খবর সম্প্রসারণের যে মিডিয়া, দ্য ব্রিটিশ মিডিয়া ডাউন প্লেস দ্য কনফ্লিক্ট, যে বিদ্রোহটাকে ভারতবর্ষের বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা ভুবন মোহন, এদের বিদ্রোহটাকে, এবং আরো যারা অন্যান্য অনুগামী ছিল ভুবন মোহনের, তাদের সমস্ত ঐক্যতার যে বিদ্রোহ, সেই বিদ্রোহটাকে ছোট চোখে সম্প্রচারণ করেছিল। ওরা প্রচার করেছিল এমন ভাবে ব্রিটিশ মিডিয়ার মাধ্যমে যে এটা একটা সংক্ষিপ্ত বিক্ষিপ্ত ঘটনা, এতে ব্রিটিশদের কিছু করতে পারবে না ভারতীয়রা, এরকম একটা নিম্নমানের খবর তারা সম্প্রচারিত করেছিল।
ফলস রিপোর্টিং, যে মিথ্যাভাবে খবর সম্প্রসারিত করা হয়েছিল, মিথ্যাভাবে খবর সম্প্রচারণ করা হয়েছিল। ব্রডকাস্টিং মানে দ্য ব্রিটিশ মিডিয়া হ্যাড ব্রডকাস্টেড দ্য ফলস রিপোর্ট থ্রু দ্য ব্রিটিশ মিডিয়া যে দ্য রিবেলিয়ন অফ ইন্ডিয়া and British soldier, it is a very little cases, trivial cases, and Indian populace cannot do anything of the British people. In this type of report had broadcasted by the British media that the rebellion was easily suppressed, যে বিদ্রোহটাকে সহজভাবে দমিয়ে দেওয়া হয়েছিল উইদাউট মাচ ব্লাডশেড, কোনো রক্তপাত ছাড়াই। কিন্তু প্রচুর রক্তপাত ঘটেছিল, কিন্তু ব্রিটিশ মিডিয়া কি করলো যে রক্তপাত কিছু ঘটেনি, এই বিদ্রোহটাকে খুব সহজভাবে দমন করা গেছে ব্রিটিশ সেনাদের দ্বারা। এরকম একটা মিথ্যা বা ভুয়ো খবর তারা সম্প্রচারিত করে। ভুবন মোহন আনডেটারেড বাই দ্য সেটব্যাকস, ভুবন মোহন বিপর্যয়ের দ্বারা সে তার সংগ্রামকে অব্যাহত রেখেছিল, মানে সে তার সংগ্রামকে থামায়নি। কন্টিনিউস, ভুবন মোহন কিন্তু চালিয়ে গেছে টু প্ল্যান, পরিকল্পনা করতে, অ্যান অ্যাসাল্ট অন ফোর্ট উইলিয়াম। এই ভুবন মোহন ফোর্ট উইলিয়ামের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। অ্যাজ দ্য রিবেল প্রিপেয়ার ফর দ্য অ্যাটাকস, যেই বিদ্রোহ প্রস্তুত হয় আক্রমণের জন্য, দে ফেস বিট্রিয়াল, তারা বিশ্বাসঘাতকদের সম্মুখীন হয়, অ্যান্ড ডিউইন্ডিং সাপোর্ট, এবং তাদের সমর্থনকে হ্রাস করানোর চেষ্টা করে। এ ক্লাইমেটিক ব্যাটেল এনসুজ অ্যাট দ্য ফোর্ট, জলপথের যুদ্ধ সংগঠিত করে দুর্গের দিকে, যারা ভারতের রত্ন, যারা ভারতের বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত। হোয়ার, যেখানে ডেসপাইট দেয়ার ব্রেভারি, তাদের এত সাহস থাকা সত্ত্বেও, দ্য রিবেলস আর ওভারওয়েলমড বাই দ্য সুপিরিয়র ব্রিটিশ ফোর্স, মানে ভুবন মোহন এবং অন্যান্য যারা বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত ভারতবর্ষের, তাদেরকে হেয় করেছিল, তাদেরকে ব্যঙ্গ করেছিল কারা? ব্রিটিশ ফোর্স, ব্রিটিশ বাহিনী ব্যঙ্গ করেছিল যে এই ভারতীয়রা কিছু করতে পারবে না। মানে যাদের এত সাহস, এই ভুবন মোহন এবং অন্যান্য যারা চিফ লিডার্স ছিল, তাদের এত দুঃসাহসিক, মানে এমনকি জলপথেও অস্ত্রশস্ত্র উন্নত মানে সেরকম ছিল না, কিন্তু সাহস অত্যাধিক ছিল। এত সাহস, যারা জলপথে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল, জলপথের মাধ্যমে তাদের দুর্গে হামলা করেছিল, তারপরেও এই ব্রিটিশরা অত্যন্ত ওভার কনফিডেন্স হয়ে পড়েছিল যে এরা কিছু করতে পারবে না, আমাদের উন্নত মানের যন্ত্রপাতি আছে, ইত্যাদি আছে, এরা কিছু করতে পারবে না। কিন্তু অতিরিক্ত ওভার কনফিডেন্স কিন্তু যে বিপদ যেখানে, তা কিন্তু ব্রিটিশরা জানতো না। ভুবন মোহন ফাইটস হিরোইক্যালি, ভুবন মোহন কিন্তু নায়কের মতো যুদ্ধ করে, বাট ইজ আলটিমেটলি ক্যাপচার্ড, কিন্তু অস্বাভাবিকভাবেই দখল করেছিল, অ্যালং উইথ এ ফিউ সার্ভাইভিং রিবেলস। ভুবন মোহন কিন্তু বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই কিন্তু চালিয়ে গিয়েছিল। দ্য এসে এন্ডস অন এ গ্রিম নোট, এই প্রবন্ধটি শুরু হয় একটি মারাত্মক লেখা দিয়ে, এমফেসাইজিং দ্য ব্রুটাল সাপ্রেশনস অফ দ্য আপরাইজিং, এবং এই বিদ্রোহের নৃশংস দমনপীড়ন এর উপর জোর দেওয়া সত্ত্বেও, and the heavy casualties suffered by the insurgent, এবং বিদ্রোহের দ্বারা তারা কষ্ট পাওয়া সত্ত্বেও, the vivid description and emotional appeals, এই প্রাণবন্ত বর্ণনা এবং আবেগপ্রবণ যে আবেদন, হাইলাইট বেশি তুলে ধরে the high cost of colonial oppression, মানে উপনিবেশিক দমন পীড়নের যে তীব্রতা, সেই তীব্রতাটাকে বেশি তুলে ধরে, and the desperate but ultimately doomed struggle for Indian independence, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রচুর রক্তপাত ঘটেছিল, সেই রক্তপাতের চিহ্নটাকেই বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে প্রধান টেক্সটে। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে পুরো চ্যাপ্টারটির প্রধান বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।
হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের দৈনিক ক্লাসের যে টাইম শিডিউল, সেটা আমাদের একটি নতুন ফেসবুক পেজ, যার নাম লার্নিং ইংলিশ পিলার, সেই পেজেতে দেয়া আছে। এবং যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক থার্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং মাইনর পেপারের, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া রয়েছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। এবং আরো একটি কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের কাছে থার্ড সেমিস্টার ইংলিশ মেজরের যাবতীয় নোটস 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের ফুললি রেডি আছে ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। তারা অবশ্যই পারচেজ করতে পারে। অবশ্যই এটি পেড পিডিএফ কোর্স। আর আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে লার্নিং ইংলিশ পিলারের নামে, ফেসবুক পেজটি অবশ্যই তারা ফলো করে নিতে পারে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন টপিকস নিয়ে। হ্যাঁ, অবশ্যই আমরা পরের দিন এই টেক্সটটিকে লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব পরের ভিডিওতে।